আজকের প্রথম খবরটা হলো সৈয়দপুরে বোয়ালজুড়ে পচা গলা লাশ উদ্ধার, চাঞ্চল্য। সৈয়দপুর এলাকার শাহবাজপুরে বোয়ালজুর খালে পচা গলা মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। শনিবার সকালে সৈয়দপুর প্রথম খণ্ডের শাহবাজপুর এলাকায় বোয়ালজুর থেকে এক অজ্ঞাত পরিচয়ের পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা খালের পাশে মৃতদেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে রাঙ্গিরহারি পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ও জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে মৃতদেহটি অন্তত 2-1 দিন আগের হতে পারে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে দেহে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন এটি একটি পরিকল্পিত খুনও হতে পারে। ঘটনার পেছনে লুকিয়েছে কি কোনো রহস্য, তারই সন্ধানে এখন তদন্তে নেমেছে প্রশাসন। আজকের পরবর্তী খবরটি হলো পনিরমুখে রুকনিতে স্নান করতে গিয়ে নিখোঁজ কিশোর। রুকনি নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হলো পনিরমুখের এক কিশোর। শনিবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। 19 বছর বয়সী রশিদ আহমেদ লস্কর উর্ফে সাবির সন্ধ্যায় স্নান করতে নদীতে নামেন। এরপর তিনি নিখোঁজ হয়ে যান। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা সুনামউদ্দিন লস্করের মনে উদ্বেগ সৃষ্টি হয়। সন্ধ্যার পরও ছেলের খোঁজ না মেলায় তিনি নিজে 2-3 বার বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তার বাতিজাকে গরু চড়িয়ে ফিরতে দেখে সুনামউদ্দিন সাব্বিরের বিষয়ে জিজ্ঞাসা করেন। বাতিজা জানায় সাব্বিরের চপ্পল এবং গামছা নদীর পাড়ে দেখতে পেয়েছে। এই খবর শুনেই সুনামউদ্দিনের সন্দেহ হয় যে তার ছেলে নদীতে তলিয়ে গেছে। এরপর আর দেরি না করে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে সাব্বিরের খুঁজে তল্লাশি শুরু করেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এখনও পর্যন্ত সাব্বির নিখোঁজ রয়েছেন। পরিবার আরও জানিয়েছেন যে রশিদ আহমেদ শারীরিকভাবে কিছুটা অক্ষম ছিলেন এবং সাদাসিধা প্রকৃতির ছিলেন। বয়স বেশি হলেও তিনি বর্তমানে সঞ্জয় গান্ধী এমই স্কুলের ছাত্র ছিলেন। সাব্বিরের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার এবং গোটা গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে। আজকের পরবর্তী খবরটি হলো বাল্যবিবাহ নিয়ে সপ্তগ্রাম জিপি সদস্যের বিরুদ্ধে মামলা নিকটতম প্রতিদ্বন্দ্বীর। নরসিংপুর উন্নয়ন খণ্ডের আয়তাধীন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত গ্রুপ সদস্য সাদুল্লাহ লস্করের বিরুদ্ধে বাল্যবিবাহের গুরুতর অভিযোগ এনে মামলা দায়ের করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন বরবুইয়া। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। শনিবার এক সাংবাদিক বৈঠকে আলতাফ হোসেন বরবুইয়া, ফখরুল ইসলাম, বাবলু কৌরি, ফখরুল ইসলাম লস্কর এবং মায়েজুল হক এই অভিযোগের বিস্তারিত তুলে ধরেন। তারা উল্লেখ করেন, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা আনতে পঞ্চায়েত আইনে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে। এই সংশোধনী অনুযায়ী বাল্যবিবাহে জড়িত কোনো ব্যক্তি পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার অযোগ্য বিবেচিত হবেন। আলতাফ হোসেন বরবুইয়া, যিনি পঞ্চায়েত নির্বাচনে 6 নম্বর ওয়ার্ডে সাদুল্লাহ লস্করের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার অভিযোগে জানান যে সাদুল্লাহ লস্কর তার অপ্রাপ্তবয়স্ক স্ত্রীকে বিবাহ করে বাল্যবিবাহে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি এই ঘটনাকে বর্তমান গ্রাম পঞ্চায়েত আইন ও জনপ্রতিনিধিত্ব আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেন। তার সংগ্রহীত তথ্য অনুযায়ী সাদুল্লাহ লস্করের স্ত্রী জন্মর তারিখ 17 ফেব্রুয়ারি 1991 এবং তাদের বিবাহ তারিখ 25 এপ্রিল 2007। এই হিসাবে বিবাহের সময় তার স্ত্রীর বয়স ছিল মাত্র 16 বছর 2 মাস 8 দিন, যা আইনত বাল্যবিবাহের সংজ্ঞায় পড়ে। এছাড়াও তাদের প্রথম কন্যা সন্তানের জন্মর তারিখ 12 অক্টোবর 2008। আলতাফ হোসেন আরও জানান যে মনোনয়ন দাখিলের শেষ তারিখ 11 এপ্রিল অনুযায়ী সাদুল্লাহ লস্করের কন্যার বয়স ছিল 16 বছর 6 মাস, যা তার স্ত্রীর বাল্যবিবাহের বিষয়টি আরও অজোরালোভাবে নিশ্চিত করে। আলতাফ হোসেন বরবুইয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন যে উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হোক। যদি তদন্তে বাল্যবিবাহে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তবে সাদুল্লাহ লস্করের পঞ্চায়েত সদস্য পদ অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো লক্ষ্মীপুরে উচ্ছেদ হওয়া 11টি পরিবার পাবে ভূমি, সিদ্ধান্ত মন্ত্রিসভার। জমি পাট্টা প্রদান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় আসাম মন্ত্রিসভায়।
শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সিদ্ধান্তগুলো ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভা অসম মেডিকেল কলেজ হাসপাতালের বৃহৎ প্রকল্পের জন্য 357 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী 10 দিনের মধ্যে স্থাপন করা হবে। অসম মেডিকেল কলেজ হাসপাতালের 357 কোটি টাকার প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেছেন, মিশন বসুন্ধরার মাধ্যমে 4000-এরও বেশি ভূমি পাট্টা বিতরণ করা হবে। ভূমি পাট্টাগুলি 31 জুলাইয়ের মধ্যে প্রদান করা হবে। লখিমপুরে বাস্তুচ্যুত পরিবারগুলোকে ভূমি প্রদান করা হবে। মন্ত্রিসভায় 11টি পরিবারের জন্য ভূমি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি লখিমপুর রাজস্ব বৃহত্তের অধীনে বরাদ্দ করা হবে। পরিবারগুলিকে ভূমির জন্য কোনো প্রিমিয়াম দিতে হবে না। 11টি পরিবারের প্রত্যেকটি 1 কাঠা এবং 5 লেচার ভূমি পাবে। ছয়গাঁওয়ে বিশেষভাবে সক্ষমদের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। আজকের পরবর্তী খবরটি হলো ভয়াবহ দুর্ঘটনা। সেতুর রেলিংয়ে প্রচণ্ডভাবে ধাক্কা, মৃত্যু 3 জনের। ভয়ঙ্কর দুর্ঘটনা। হুজাইয়ের নীলবাগানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে 3 জনের প্রাণহানি হয়েছে। শুক্রবার রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়। তীব্র গতিতে থাকা একটি সুইফট গাড়িটি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে প্রচণ্ডভাবে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণ হারালেন 3 জন। গুরুতর আহত হয়েছেন 1 জন। 3 জন মৃতের মধ্যে এখন পর্যন্ত একজনকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত ব্যক্তি হলেন হাফলং মোবলপঙ্গের রাহুল দিবারাজ। বাকি 2 জনের পরিচয় এখনও মেলেনি। দুর্ঘটনার শিকার হওয়া বাহনের নম্বর হল AS02W6439। একজন ব্যক্তিকে গুরুতর সংকটাপন্ন অবস্থায় গুয়াহাটিতে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা হুজাইয়ের নতুন বাজারের বিপন সিং। আজকের পরবর্তী খবরটি হলো সন্ত্রাসবাদ। এবার পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলল চীন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্করে তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে ইতিমধ্যেই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর তকমা দিয়েছে আমেরিকা। এবার পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুলল পাকিস্তানের বন্ধু দেশ চীন। চীনা বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক ভিত্তিতে এগিয়ে আসতে হবে সব দেশকে। শুক্রবার চীনা বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, আঞ্চলিক ভিত্তিতে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা সব দেশকে এগিয়ে আসতে হবে। তবে পাকিস্তানের নাম উল্লেখ না করে বেশ রেখে দেখে প্রতিক্রিয়া চীন বলেছে, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তারও তীব্র নিন্দা করে। তাই চীন চায় সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক দেশগুলি যাতে সহযোগিতা এবং যৌথভাবে শান্তি ও সুস্থিতি বজায় রাখার চেষ্টা করে। আজকের পরবর্তী খবরটি হলো উদ্ধার বিপুল পরিমাণ মাদক দ্রব্য, আটক মণিপুরের যুবক যুবতী। মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দলাই থানা এলাকার সদাগ্রাম সপ্তগ্রাম সীমান্তে এক অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ মণিপুর রাজ্যের 2 মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন মাইকেল ও মারিনা। মারিনার সঙ্গে একটি 2 বছর বয়সী শিশুও রয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দলাই থানায় অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরির নেতৃত্বে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পানিসাগর সেতুর কাছে MN01S1519 নম্বরের একটি নীল রঙের ব্রেজা গাড়ি আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি করে 99টি সাবান কেসে 1.3 কেজির বেশি সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য কয়েক কোটি টাকা। জানা গেছে মণিপুরের চূড়াচাঁদপুর থেকে মিজোরাম হয়ে মাদক দ্রব্য অসমে প্রবেশ করছে, এমন গোপন তথ্য পুলিশের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। মাদকবর্তী সাবান কেসগুলি গাড়ির বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো ফ্রান্সে ভয়াবহ দাবানলে জরুরি অবস্থা জারি। ফ্রান্সের মার্সেই শহর থেকে 40 কিলোমিটার উত্তর পশ্চিমে প্রায় 593 একর এলাকা জুড়ে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে 2 জন দমকল কর্মী আহত হয়েছেন। শুক্রবার অর্থাৎ 18 জুলাই পরিস্থিতি মোকাবেলায় একাধিক হেলিকপ্টার এবং প্রায় 1000 দমকল কর্মী মাঠে কাজ করছে। এর এক সপ্তাহ আগে মার্সের কাছে আরেকটি দাবানল ছড়িয়ে পড়েছিল, যার ফলে অনেক মানুষকে নিরাপদ
স্থানে সরিয়ে নেওয়া হয় এবং নিকটবর্তী বিমানবন্দরের কাজকর্ম স্থগিত করা হয়। শুক্রবার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কারণ নিম্ন তাপমাত্রা এবং বাড়তি আর্দ্রতা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।